অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী, 4 শব্দে সিজেপির জবাব, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। ভারতে পরিচয় গোপন করে খাবার পাঠানো হচ্ছে বিক্ষোভকারীদের জন্য, বিদেশ থেকেও আসছে চা সমুচার অর্ডার। দিল্লি পুলিশের বড় ভুল, বুঝতে পারেনি আন্দোলনের শক্তি, সড়কে হাজারো মানুষের ঢল। সীমান্ত ঘিরে আরও কঠোর ভারতের নতুন পরিকল্পনা, কতটা চাপে পড়বে বাংলাদেশ। চোখের বদলে চোখ, এটাই তেহরানের নীতি, যুক্তরাষ্ট্রকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। সৌদির উপর হুথিদের নৌ অবরোধ, পথ ঘোরালো চীন ও ভারতগামী তেলবাহী জাহাজ। কুয়েতে ধ্বংস মার্কিন রাডার ব্যবস্থা, ইরান দিয়েছে আরও বড় হামলার হুঁশিয়ারি। জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তি ট্রাম্পের, প্রতিশোধে 123 কোটি টাকার পুরস্কার ঘোষণা। বিশ্বকাপ উন্মাদনায় ফাঁকা অফিস, 1 মাসের আয়োজনে বিশ্ব অর্থনীতির ক্ষতি $1700 কোটি। মেটার বিরুদ্ধে এআই দিয়ে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ, ফেঁসেছেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ, সঙ্গে আছি আমি সুপ্তি রায়। কয়েক সপ্তাহের টানা বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্ষোভ আর রাজনৈতিক চাপের মধ্যেই অবশেষে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজারো শিক্ষার্থীর বিক্ষোভের মুখে প্রথমবারের মতো এ বিষয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন তিনি। কিন্তু তার বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই 4টি শব্দে পাল্টা জবাব দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। কিন্তু কি সেই জবাব, আর কেন এখনো থামছে না বিক্ষোভ? প্রতিবেদনে জানবো বিস্তারিত। কয়েক সপ্তাহ ধরে চলছে টানা বিক্ষোভ। হাজারো শিক্ষার্থীর ক্ষোভ, রাজধানী নয়াদিল্লির রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় একটাই প্রশ্ন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় নেবে কে? এতদিন চুপ থাকলেও অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বড় ঘোষণা। কিন্তু তার বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই 4টি শব্দে পাল্টা জবাব দিয়েছে আন্দোলনকারী সংগঠন সিজেপি। কি সেই জবাব, আর কেন এখনো থামছে না বিক্ষোভ? সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও প্রকাশ করেছে সেই তথ্য। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে এই টানা বিক্ষোভ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এই ঘটনার নৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো সরাসরি এ বিষয়ে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় ককরোচ জনতা পার্টি সিজেপি। 4টি শব্দে তাদের অবস্থান স্পষ্ট করে দলটি লিখেছে, ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবশ্যই করতে হবে পদত্যাগ। শুধু তাই নয়, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মোদীর বক্তব্যকে কটাক্ষ করে একটি মিমও প্রকাশ করেছেন। সেখানে ধর্মেন্দ্র প্রধানের ছবির সঙ্গে লেখা ছিল, হাই আমার নাম নাথিং। এটি মূলত মোদীর আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় এই বক্তব্যকে ইঙ্গিত করে প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গেল 3 মে ভারতে অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি 2026। পরে প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় বাতিল করা হয় পরীক্ষাটি। এরপর থেকেই রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপির নেতৃত্বে শুরু হয় টানা বিক্ষোভ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভে যোগ দিচ্ছেন মানুষ। সমর্থন জানিয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি এবং শিবসেনা সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। হাজারো শিক্ষার্থীর স্লোগানে যখন মুখরিত দিল্লির রাজপথ, তখন সেই আন্দোলনস্থলে দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। বিক্ষোভকারীদের জন্য হঠাৎ করেই সেখানে পৌঁছে যাচ্ছে চা, সমুচা, ঠান্ডা পানীয় আর নানা ধরনের খাবারের প্যাকেট। তবে মজার বিষয় হলো, খাবার নিয়ে সেখানে হাজির হচ্ছে না কোনো ক্রেতা, বরং ডেলিভারি কর্মীদের বলা হয়েছে আন্দোলনকারীদের মধ্যে সব খাবার বিলিয়ে দিতে। তাহলে কারা পাঠাচ্ছেন এসব খাবার? ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ জন্ম নিয়েছে নতুন এক আলোচনার। হাজারো শিক্ষার্থী স্লোগানে মুখরিত দিল্লির রাজপথ, চলছে টানা বিক্ষোভ। আর সেই আন্দোলনস্থলেই দেখা যাচ্ছে এক ভিন্ন দৃশ্য। হঠাৎ করেই পৌঁছে যাচ্ছে সমুচা, চা, ঠান্ডা পানীয় আর নানা ধরনের খাবারের প্যাকেট। মজার বিষয় হলো, খাবার নিতে সেখানে হাজির হচ্ছেন না কোনো ক্রেতা, বরং ডেলিভারি কর্মীদের বলা হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে সব খাবার বিলিয়ে দিতে। তাহলে কারা পাঠাচ্ছেন এসব খাবার, আর কেনই বা বিদেশ থেকেও আসছে
এসব খাবারের অর্ডার। সংবাদ মাধ্যম ANI এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে দেশ বিদেশের অনেক মানুষ বেছে নিয়েছেন অভিনব এই পথ। অনলাইনে খাবার অর্ডার করে সেগুলো পাঠিয়ে দিচ্ছেন সরাসরি আন্দোলনের স্থলে। বিভিন্ন সূত্রে জানা গেছে, অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান সুইগি ও জোম্যাটোর মতো অ্যাপের মাধ্যমে আন্দোলনকারীদের জন্য নিয়মিত পাঠানো হচ্ছে খাবার ও পানীয়। এরপর ডেলিভারি কর্মীদের বলা হচ্ছে যাদের প্রয়োজন তাদের মধ্যে এসব খাবার বিনামূল্যে বিতরণ করে দিতে। সুইগির ডেলিভারি কর্মী প্রদীপ কুমার সিং ভারতের বার্তা সংস্থা ANI-কে জানান, যন্তর মন্তর এখন তার কাছে নিয়মিত ডেলিভারি গন্তব্যে পরিণত হয়েছে। তিনি বলেন, অর্ডার দেওয়ার পর গ্রাহকরা তাকে ফোন করে শুধু বলে দেন আন্দোলনকারীদের মধ্যে খাবারগুলো বিলিয়ে দিতে। সেখানে কেউ খাবার নিতে আলাদাভাবে আসেন না। তিনি আরো জানান, একদিন তার কাছে সমুচার একটি বড় অর্ডার এসেছিল। তাকে শুধু বলা হয়েছিল যাদের প্রয়োজন তাদের হাতে সেটি তুলে দিতে। শুধু ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও আন্দোলনকারীদের জন্য পাঠানো হচ্ছে খাবার। আরেক ডেলিভারি কর্মী মহেন্দ্র কুমার জানান, তিনি এক বিদেশি গ্রাহকের পাঠানো চায়ের অর্ডার নিয়ে এসেছিলেন যন্তর মন্তরে। তবে কে দিয়েছেন সেই অর্ডার সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তাকে শুধু বলা হয়েছিল আন্দোলনরত ভাইদের হাতে চা পৌঁছে দিতে। অন্যদিকে জোম্যাটো ও জেপ্টের এক ডেলিভারি কর্মী এই উদ্যোগকে স্টুডেন্ট সার্ভিস বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, প্রেরকের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। তাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছিল সব খাবার আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করে দিতে। এদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি পুলিশ এখন পর্যন্ত 10টি FIR দায়ের করেছে। পুলিশের তথ্য অনুযায়ী পার্লামেন্ট স্ট্রিট থানায় 4টি, কনট প্লেস থানায় 3টি এবং মন্দির মার্গ, বারখাম্বা রোড ও কর্তব্যপথ থানায় 1টি করে মামলা দায়ের করা হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও আন্দোলনস্থলে পৌঁছে যাওয়া এসব খাবার ও পানীয় যেন দিচ্ছে আরেকটি বার্তা। কেউ পরিচয় প্রকাশ না করেই নিজেদের সমর্থনের কথা জানিয়ে দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে। দিল্লি পুলিশ ভেবেছিল হয়তো হবে মাত্র কয়েকশো মানুষ, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই ধারণা ভেঙে যায়। দিল্লির যন্তর মন্তরের ছোট্ট প্রতিবাদ মঞ্চ জনসমুদ্রে পরিণত হয়। এরপর যা ঘটেছে তা অনেকের কাছে 2021 সালের সেই 26 জানুয়ারির কথায় মনে করিয়ে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ কয়েকটি দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি CJP। এখন প্রশ্ন উঠছে, ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রকৃত শক্তি কি একেবারেই বুঝতে পারেনি দিল্লি পুলিশ? দিল্লি পুলিশ ভেবেছিল হয়তো হবে মাত্র কয়েকশো মানুষ, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ভেঙে যায় সেই ধারণা। দিল্লির যন্তর মন্তরের ছোট্ট প্রতিবাদ মঞ্চ পরিণত হয় জনসমুদ্রে। এরপর যা ঘটেছে তা অনেকের কাছেই মনে করিয়ে দিয়েছে 2021 সালে সেই 26 জানুয়ারির কথা। এখন প্রশ্ন উঠছে, ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রকৃত শক্তি কি একেবারেই বুঝতে পারেনি দিল্লি পুলিশ? ভারতীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগ সহ কয়েকটি দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি CJP। প্রথম দিকে আন্দোলনটি খুব একটা গতি পায়নি। যন্তর মন্তরে প্রতিদিন মাত্র 1 থেকে 500 মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু গেল 18 জুলাই আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে সফদারজং হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি দ্রুতই বদলে যেতে শুরু করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। রোববার সন্ধ্যার মধ্যে দিল্লি ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 5000 মানুষ জড়ো হন যন্তর মন্তরে। দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগের ধারণা ছিল সোমবার সকালে এই সংখ্যা 7 থেকে 8000-এ পৌঁছাতে পারে। সেই হিসাব ধরেই প্রায় 2000 পুলিশ সদস্য ও প্যারামিলিটারি বাহিনীর 32টি কোম্পানি মোতায়েন করা হয়। তৈরি করা হয় বহু স্তরের ব্যারিকেড। সংসদ ভবনের দিকে যাওয়া প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কই বন্ধ করে দেয়া হয়। কিন্তু সোমবার সকালেই ভুল প্রমাণিত হয় পুলিশের সেই হিসেব। শুধু যন্তর মন্তরেই উপস্থিত হন প্রায় 15,000 মানুষ। আর দিল্লির বিভিন্ন এলাকায় থাকা আন্দোলনকারীদের হিসাব করলে সেই সংখ্যা 50,000 বা তারও বেশি বলে ধারণা করা হচ্ছে। এমনকি আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের খুব কাছাকাছিও পৌঁছে যায়। পরিস্থিতি বুঝতে পেরে দিল্লি পুলিশ জরুরি ভিত্তিতে শহরের 14টি এলাকা থেকে অতিরিক্ত বাহিনী তলব করে। প্রতিটি এলাকা থেকে একজন সহকারী পুলিশ কমিশনার ও 100 পুলিশ সদস্যকে দ্রুতই ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আন্দোলনের আয়োজকদের সঙ্গে আপোষের চেষ্টা চালান শীর্ষ পুলিশ কর্মকর্তারাও। সীমিত পরিসরে মিছিল এগিয়ে নেওয়ার একটি প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানা গেছে, তবে ব্যর্থ হয় সেই 3 দফা আলোচনা। আয়োজকরা আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। পুলিশের প্রধান লক্ষ্য ছিল কোনোভাবেই যেন
যেন আন্দোলনকারীরা এগোতে না পারেন সংসদ ভবনের দিকে। শুরুতে কাঁদানে গ্যাসের শেল ও সীমিত বল প্রয়োগ করা হলেও তা কার্যকর হয়নি। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের দিকে বোতল, জুতা, পাথর ও গাছের ডাল ছুড়ে মারেন। পাল্টা জবাবে পুলিশ ব্যবহার করে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস। কয়েকটি স্থানে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হওয়ার পর আবার সংঘটিত হয়ে মুখোমুখি হন পুলিশের। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে ভারত। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমি হস্তান্তর করা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে। সীমান্ত নিরাপত্তা জোরদারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কতটা কোণঠাসা হয়ে পড়বে তা নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা। বিশ্লেষকদের মতে এর প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রা এবং দুই দেশের ভবিষ্যৎ সীমান্ত ব্যবস্থাপনা ও পারস্পরিক সমঝোতার উপর। বাংলাদেশ সীমান্তে আরও কঠোর হচ্ছে ভারতের নিরাপত্তা বলয়। নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 1000-এরও বেশি জমি হস্তান্তর করা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে। সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মুর্শিদাবাদ জেলায়। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে সীমান্ত নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তকে আরও কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনার উদ্যোগ চলছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশ ভারত সীমান্তকে আরও সুরক্ষিত করতে বিএসএফ এর কাছে দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখন পর্যন্ত সীমান্তের 172.6 কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে মোট 1024.8 একর জমি। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে। এরপর রয়েছে উত্তর 24 পরগনা, কোচবিহার, মালদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি। তবে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কতটা কোণঠাসা হয়ে পড়বে তা নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা। যদিও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য যে জমি হস্তান্তর করা হয়েছে তা ভারতের নিজস্ব ভূখণ্ডে, তাই বাংলাদেশ সরাসরি কোণঠাসা হয়ে পড়বে এমনটা এখনো বলা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর মতে সীমান্ত দিয়ে অনিয়মিত প্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ ঠেকাতে কঠোর করা হচ্ছে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা। আর এই সিদ্ধান্ত থেকে সরকার কখনোই সরে আসবে না। তবে এর প্রভাব বাংলাদেশের উপর একেবারেই পড়বে না এমনটাও বলা যাচ্ছে না। সীমান্তে বেড়া ও নজরদারি বাড়লে সীমান্তবর্তী মানুষের চলাচল, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে পারে। একই সঙ্গে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনাও আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ নিয়েও বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি সমঝোতা রয়েছে। ফলে সীমান্তের কিছু এলাকায় নতুন করে বেড়া নির্মাণের বিষয়টি ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সমঝোতা ও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। অন্যদিকে বিষয়টি নতুন করে আলোচনা এসেছে আরও একটি কারণে। অতীতে কেন্দ্রীয় সরকারের কাছে সীমান্ত সংক্রান্ত প্রকল্পের জন্য জমি হস্তান্তরে পশ্চিমবঙ্গ সরকার কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। এমনকি বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তির সময় ভারত যখন বাংলাদেশের কাছে 10,000 একরের বেশি জমি হস্তান্তর করেছিল, তখন তা নিয়েও প্রশ্নও তুলেছিল পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের একটি অংশ। একই সময় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি দেওয়ার বিরুদ্ধেও বিভিন্ন সময় হয়েছে আন্দোলন ও আপত্তি। ফলে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং রাজনৈতিক, কৌশলগত ও মানবিক 3 দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারির জবাবে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরান জানায় দেশটির বিরুদ্ধে যে কোনো হামলার জবাব হবে চোখের বদলে চোখ প্রতিরক্ষা নীতি। শুধু হামলাকারী নয়, যারা এমন হামলায় সহযোগিতা করবে তারাও পরিণত হবে বৈধ লক্ষ্যবস্তুতে। পাল্টাপাল্টি এই বার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে করে তুলেছে আরও ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নিচ্ছে বিপজ্জনক মোড়। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন হুমকির কয়েক ঘন্টার মধ্যেই কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, চোখের বদলে চোখ, এটাই ইরানের প্রতিরক্ষা নীতি। শুধু হামলাকারী নয়, যারা এমন হামলায় সহযোগিতা করবে তারাও পরিণত হবে বৈধ লক্ষ্যবস্তুতে। তাহলে কি আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য?
হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এবার সরাসরি ও কঠোর ভাষায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে জানিয়েছেন, দেশটির অবকাঠামোর উপর যে কোনো হামলার জবাবে ইরান শক্তিশালী ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতির ভিত্তি হলো চোখের বদলে চোখ। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন, বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা, তেহরানকে শক্তিশালী ও সিদ্ধান্তমূলক জবাব দিতে বাধ্য করবে। শুধু তাই নয়, এমন হামলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করবে তাদেরও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই আসে এই বার্তা। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। এই হুমকির জবাবেই কার্যত নিজেদের অবস্থান স্পষ্ট করল তেহরান। এর আগেও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব জানিয়েছিলেন একই ধরনের কঠোর অবস্থানের কথা। তিনি বলেছিলেন, ইরান যদি তেল রপ্তানি করতে না পারে তাহলে এই অঞ্চলের জন্য অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটাতে হবে বলেও মন্তব্য করেন গালিভাব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই হরমুজ প্রণালী এখন নতুন করে পরিণত হয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। এই জলপথ দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এখানকার যে কোনো সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি বাজার পর্যন্ত পৌঁছে যেতে পারে। ইরানের সর্বশেষ এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে করে তুলেছে আরও অনিশ্চিত। এখন দেখার বিষয়, কূটনৈতিক আলোচনার পথ আবারও সক্রিয় হয় নাকি পাল্টাপাল্টি হুঁশিয়ারি সূচনা করবে নতুন কোনো সংঘাতের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই জ্বালানি রুটকে ঘিরে আবারও বাড়ছে অনিশ্চয়তা। একদিকে বন্ধ হরমুজ প্রণালী, অন্যদিকে লোহিত সাগরের প্রবেশদ্বারে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ ও সামরিক চাপের জবাব হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এরই মধ্যে হুথিদের এই ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক নৌপথে। পথ পরিবর্তন করেছে সৌদি আরবের তেলবাহী একাধিক সুপার ট্যাঙ্কার। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, সমুদ্রপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা নতুন করে বাড়ছে উদ্বেগ। একদিকে বন্ধ হরমুজ প্রণালী, অন্যদিকে এবার লোহিত সাগরের প্রবেশদ্বারেও নৌ অবরোধের ঘোষণা। কয়েক ঘন্টার মধ্যেই পথ বদলে ফেলেছে সৌদি আরবের তেলবাহী বিশাল দুটি ট্যাঙ্কার। একটি যাচ্ছিল চীনে, অন্যটি ভারতে। হুথিদের একটি হুঁশিয়ারি যেন বৈশ্বিক জ্বালানি পরিবহনে তৈরি করেছে নতুন হিসেব। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে ঘোষণা করেছে আনুষ্ঠানিক নৌ অবরোধ। তাদের দাবি, সৌদি আরব ইয়েমেনের উপর যে অবরোধ ও সামরিক চাপ তৈরি করেছে তার জবাবেই চোখের বদলে চোখ নীতিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিভিন্ন নৌ পরিবহন প্রতিষ্ঠানে পাঠানো সতর্কবার্তায় হুথিরা জানায়, কোনো জাহাজ যেন সৌদি আরবের বন্দরে পণ্য ওঠানো বা নামানোর কাজে অংশ না নেয়। নির্দেশ অমান্য করলে হুথিদের সামরিক সক্ষমতার আওতায় থাকা যে কোনো এলাকায় সেই জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই ঘোষণার প্রভাবও দেখা গেছে খুবই দ্রুত। সমুদ্রপথ পর্যবেক্ষণের তথ্যে দেখা গেছে, সৌদির ইয়ানবু বন্দর থেকে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা দেওয়া জিন লং ইয়াং নামের ট্যাঙ্কারটি বাবেল মানদেবের দিকে না গিয়ে পথ ঘুরিয়েছে। প্রায় 7 লাখ ব্যারেল তেল নিয়ে ভারতের পথে থাকা রোডোস নামের আরেকটি জাহাজও ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে ফিরে গেছে সুয়েজ খালের দিকে। এছাড়া সৌদি বন্দরে তেল নিতে আসা নিউ প্রাইম নামের আরেকটি ট্যাঙ্কার ওমান উপকূলের কাছেই পথ পরিবর্তন করেছে। অর্থাৎ হুথিদের ঘোষণা এখন শুধু রাজনৈতিক হুমকি নয়, বাস্তব নৌ চলাচলেও প্রভাব ফেলতে শুরু করেছে। লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেবের উপকূলীয় একটি বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে। অতীতেও তারা এই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ফলে নতুন হুমকির পর যুদ্ধঝুঁকি বিমার মাশুলও বাড়তে শুরু করেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে সৌদি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে লোহিত সাগরের পথ ব্যবহারের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার পরামর্শ দিয়েছে। সমর বিশ্লেষকদের মতে, বাবেল মানদেব পুরোপুরি অচল হয়ে গেলে বিশ্বব্যাপী তেল সরবরাহ প্রায় 7% পর্যন্ত কমে যেতে পারে। তখন জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হবে। এতে প্রতিটি চালানে কয়েক সপ্তাহ বেশি সময় লাগবে, বাড়বে পরিবহন খরচ ও জ্বালানির দাম। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো থামেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গর্জন। এর মধ্যেই ইরান দাবি করছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের বাহিনী। শুধু বিমান ঘাঁটি নয়, মার্কিন সেনাদের রসদ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সরবরাহ স্থাপনাতেও আঘাত হানার দাবি করছে তেহরান।
ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC জানায় অপারেশন নাসার 2 নামের পাল্টা অভিযানের অংশ হিসেবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে চালানো হয়েছে এই ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের আকাশে এখনও থামেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গর্জন। এর মধ্যে ইরান দাবি করেছে কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের বাহিনী। শুধু বিমান ঘাঁটি নয়, মার্কিন সেনাদের রসদ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সরবরাহ স্থাপনাতেও আঘাত হানার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানায় অপারেশন নাসর 2 নামের পাল্টা অভিযানের অংশ হিসেবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে চালানো হয়েছে ড্রোন হামলা। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় ঘাঁটির একটি সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। একই সঙ্গে অস্ত্র রক্ষণাবেক্ষণের একটি হ্যাঙ্গার ও ড্রোন রাখার নির্ধারিত স্থানও করা হয়েছে লক্ষ্যবস্তু। সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। IRGC আরও দাবি করেছে কুয়েতের ক্যাম্প আরিফজানে মার্কিন সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ কেন্দ্রেও চালানো হয়েছে হামলা। সেখানে মার্কিন সেনারা জড়ো হয়েছিলেন বলে দাবি করেছে ইরান। হামলায় কয়েকজন সেনা নিহত হয়েছেন বলেও তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং কুয়েতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এখানেও থামেনি ইরানের পাল্টা অভিযানের দাবি। IRGC নৌবাহিনী জানায় কুয়েতের আল আহমাদি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবহরের জন্য ব্যবহৃত জ্বালানি সরবরাহ ঘাঁটিতেও চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। পাশাপাশি কুয়েতে মার্কিন বাহিনীর একটি সংকেত ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস করার দাবিও করেছে তেহরান। কুয়েতের বাইরে বাহরাইনেও হামলার কথা জানিয়েছে IRGC। তাদের দাবি শেখ ইসা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বিমানের একটি স্থাপনা এবং বাতেলকো নামের একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। ইরানের সেনাবাহিনী আলাদাভাবে দাবি করেছে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি জাহাজেও নিক্ষেপ করা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে জাহাজটির পরিচয়, অবস্থান কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তেহরানের অভিযোগ, সরাসরি সামরিক লড়াইয়ে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের বেসামরিক অবকাঠামোকে নিশানা করেছে। হাসপাতাল, সেতু, রেললাইন, বিমানবন্দর, বন্দর ও টেলিযোগাযোগ কেন্দ্রে মার্কিন হামলার অভিযোগ করেছে IRGC। তাদের দাবি এসব হামলার প্রতিশোধ হিসেবেই কুয়েত ও বাহরাইনের মার্কিন স্থাপনাগুলো করা হয়েছে লক্ষ্যবস্তু। ট্রাম্পকে হত্যা করতে পারলে নাকি দেওয়া হবে $10 মিলিয়ন বা প্রায় 123 কোটি টাকা। এমনটি ঘোষণা দিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI। কারণ হোয়াইট হাউসে দেওয়া ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের পর আবারও সামনে এসেছে জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রসঙ্গ। এর পরপরই ট্রাম্পকে হত্যা করতে পারলে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। একটি পুরনো হত্যাকাণ্ডের ছায়া যেন আবারও ফিরে এসেছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে। হোয়াইট হাউসে দেয়া একটি বক্তব্যের পর মুহূর্তেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পকে হত্যা করতে পারলে $10 মিলিয়ন বা 123 কোটি টাকার বেশি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বা IRI। সংগঠনটি জানায় ট্রাম্পকে হত্যা করতে পারলে এই অর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে। তাদের দাবি, সদস্য ও সমর্থকদের দেয়া অনুদানের অর্থ থেকেই এই গঠন করা হয়েছে পুরস্কারের তহবিল। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এক বিবৃতিতে ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে গোষ্ঠীটি জানায় যে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠী তাকে হত্যা করবে সেই এই পুরস্কারের অর্থ পাবে। একই সঙ্গে তারা দাবি করেছে জেনারেল কাসেম সোলাইমানি ও অন্যান্য নিহতদের জন্য প্রতিশোধ নেওয়া তাদের কাছে একটি বাধ্যতামূলক অঙ্গীকার। বিবৃতিতে আরও বলা হয়েছে বিশ্বের স্বাধীনতাকামী মানুষ, শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে কাজ করে যাবে। তাদের ভাষায়, স্বৈরাচারীরা কখনো নিরাপদ আশ্রয় পাবে না। এই ঘোষণার পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে কারণ হিসেবে দেখা হচ্ছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেছেন 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল মুহান্দিস। ওই সময় ট্রাম্প প্রশাসন দাবি করেছিল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্যই এই অভিযান পরিচালিত হয়েছিল। তবে ইরান ও তাদের মিত্র সংগঠনগুলো একে বর্ণনা করেছে সন্ত্রাসী হামলা হিসেবে। সমর বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের এই ঘোষণাও সেই প্রতিক্রিয়ারই অংশ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ট্রাম্পের বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণাটি একটি সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক ও প্রতীকী অবস্থান প্রকাশ করে, যদিও এটি কোনো বিচারিক বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নয়। শেষ হয়েছে বিশ্বকাপের আয়োজন, ট্রফি উঠেছে বিজয়ীদের হাতে, কিন্তু এই আয়োজনের প্রভাব পড়েছে কোটি মানুষের দৈনন্দিন জীবনে।
ফাঁকা হয়ে গেছে অনেক অফিস, পিছিয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, আর মাত্র 1 মাসের ফুটবল উন্মাদনায় বিশ্বজুড়ে উৎপাদনশীলতা হয়েছে ব্যাপক ক্ষতি, যার পরিমাণ পৌঁছেছে কয়েক বিলিয়ন ডলারে। ফলে বৈশ্বিক অর্থনীতি আবারও মুখোমুখি হচ্ছে কঠিন বাস্তবতার সাথে। কোটি কোটি মানুষের চোখ আটকে ছিল টেলিভিশনের সামনে। শেষ মুহূর্তে কার হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি, সেই উত্তেজনায় নিঃশ্বাস আটকে ছিল ফুটবল প্রেমীদের। কিন্তু বিশ্বকাপের এই উন্মাদনার মাঝেই নীরবে ঘটে গেছে আরেকটি দুর্ঘটনা। ফাঁকা হয়ে গেছে অনেক অফিস, পিছিয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। কর্মীরা কেউ কেউ ছুটি নিয়েছেন, কেউ অফিসে পৌঁছেছেন দেরিতে, আবার কেউ কাজ শেষ হওয়ার আগেই ফিরে গেছেন বাড়িতে। আর সেই উন্মাদনার মূল্য গুনতে হয়েছে বিশ্ব অর্থনীতিকেও। মাত্র 1 মাসের বিশ্বকাপে বিশ্বজুড়ে উৎপাদনশীলতার ক্ষতি হয়েছে প্রায় 17 বিলিয়ন বা 1700 কোটি মার্কিন ডলার। আর এই ক্ষতির সবচেয়ে বড় ধাক্কা লেগেছে টুর্নামেন্টের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে। মানব সম্পদ ও কর্মী ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ইউকেজের বরাতে রয়টার্স বলছে, দেশটিতে উৎপাদনশীলতার ক্ষতির পরিমাণ প্রায় 11.7 বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,40,000 কোটি টাকার সমান। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে ঘিরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এনভয়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র দল শেষ 16 ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরদিন অফিসে কর্মীদের উপস্থিতি হঠাৎ করে 26% কমে যায়। শুধু তাই নয়, ক্লায়েন্ট মিটিং, চাকরির সাক্ষাৎকার এবং ব্যবসায়িক বৈঠকের সংখ্যাও কমে আসে প্রায় 32% পর্যন্ত। এমন পরিস্থিতির নাম দেওয়া হয় নকআউট টিউসডে। এই পরিস্থিতি সামাল দিতে জেপি মর্গান চেস, গোল্ডম্যান স্যাক্স এবং S&Pর মতো বড় বড় প্রতিষ্ঠান কর্মীদের বাসা থেকে বসে কাজ করার সুযোগ দেয়। উদ্দেশ্য ছিল উৎপাদনশীলতা ধরে রাখা এবং বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের কিছুটা স্বস্তি দেওয়া। অবশ্য বড় ক্রীড়া আসরের কারণে কর্মক্ষেত্রে প্রভাব পড়ার ঘটনা নতুন কিছু নয়। অলিম্পিক গেমস থেকে শুরু করে জনপ্রিয় সব সিনেমা মুক্তির সময়ও এই একই ধরনের প্রভাব দেখা যায়। তবে 2026 বিশ্বকাপে যে পরিমাণ অর্থনৈতিক উৎপাদনশীলতা কমেছে তা সাম্প্রতিক সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি, যা আবারও মনে করিয়ে দিল এই খেলা শুধু মানুষের আবেগ নয়, প্রয়োজনে থামিয়ে দিতে পারে বিশ্বের অর্থনীতির চাকাও। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেছে বেছে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে মেটার বিরুদ্ধে। মামলা করেছে প্রতিষ্ঠানটি 26 জন বর্তমান ও সাবেক কর্মী। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে কর্মী ছাঁটাইয়ের সময় মেটা একটি অভ্যন্তরীণ AI ব্যবস্থা ব্যবহার করেছিল। এই প্রযুক্তি কর্মীদের ছাঁটাইয়ের তালিকা তৈরি করেছে। আর সেই অভিযোগের মুখে এবার আদালতে দাঁড়াতে হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন একজন কর্মী, সন্তান জন্ম দেওয়ার আর মাত্র 2 দিন বাকি। ঠিক সেই সময় হাতে পৌঁছালো চাকরি হারানোর নোটিশ। আরেকজন ছিলেন অসুস্থতাজনিত ছুটিতে। মাত্র 16 দিনের মাথায় তিনিও জানতে পারলেন তার আর চাকরি নেই। অভিযোগ উঠেছে, এই সিদ্ধান্ত নিয়েছে কোনো মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। আর সেই অভিযোগের মুখে এবার আদালতে দাঁড়াতে হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান মেটাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেছে বেছে কর্মী ছাঁটাইয়ের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির 26 জন বর্তমান ও সাবেক কর্মী। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা 71 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, চলতি বছরের শুরুতেই কর্মী ছাঁটাইয়ের সময় মেটা একটি অভ্যন্তরীণ AI ব্যবস্থা ব্যবহার করেছিল। এই প্রযুক্তি কর্মীদের স্কোর, র্যাঙ্কিং ও উৎপাদনশীলতা মূল্যায়ন করে ছাঁটাইয়ের তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থজনিত ছুটি কিংবা শারীরিক অক্ষমতার কারণে কর্মীদের কাজের তথ্য কম জমা দেওয়ায় AI তাদের কম নম্বর দিয়েছে। ফলে আইনি অধিকার অনুযায়ী ছুটি নেওয়াই শেষ পর্যন্ত তাদের চাকরি হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। মামলার একজন বাদী সন্তান জন্ম দেওয়ার মাত্র 2 দিন আগে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছিলেন। আরেকজন প্রকৌশলী চোটের কারণে ছুটিতে থাকায় তার কর্মদক্ষতার রেটিং কমে যায়। এমনকি একজন ব্যবস্থাপক অসুস্থজনিত ছুটি নেওয়ার মাত্র 16 দিনের মাথায় হন চাকরিচ্যুত। বাদীদের আইনজীবীদের দাবি, মেটা কখনোই কর্মীদের কাজ সম্পর্কে জানেন এমন ব্যবস্থাপকদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়নি, বরং AI প্রযুক্তি কর্মীদের স্কোরিং করে বাছাই করেছে তাদের। অন্যদিকে মেটা সম্পূর্ণ অস্বীকার করেছে এসব অভিযোগ। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, কর্মী ব্যবস্থাপনা ও সাংগঠনিক সিদ্ধান্ত সবসময় মানুষের মাধ্যমেই নেওয়া হয়েছে, এখানে AI কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে অভিযোগে আরও বলা হয়েছে, কর্মীদের কম্পিউটারে কী চাপা হচ্ছে, মাউস কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন ব্রাউজারে কাজ করা হচ্ছে, এমনকি অফিসের ডিভাইসে পাঠানো বার্তা ও
অবস্থান সম্পর্কিত তথ্যও ছিল নজরদারির আওতায়। প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এর আগে জানিয়েছিলেন, কর্মীদের কাজের ধরন বিশ্লেষণ করে কোম্পানির এআই ব্যবস্থাকে আরও উন্নত করতেই ব্যবহার করা হচ্ছিল এই প্রযুক্তি। তবে কর্মীদের সম্মতি ছাড়া এই নজরদারি চালানোর অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটির 1600-এর বেশি কর্মী প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন। ব্যাপক সমালোচনার মুখে গেল জুনে এই প্রকল্প সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় মেটা। এখন মামলার বাদীরা চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ফেরত পাওয়ার পাশাপাশি মেটার এআই ব্যবস্থা স্বাধীন নিরীক্ষার দাবি জানিয়েছেন। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী, 4 শব্দে সিজেপির জবাব, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। ভারতে পরিচয় গোপন করে খাবার পাঠানো হচ্ছে বিক্ষোভকারীদের জন্য, বিদেশ থেকেও আসছে চা সমুচার অর্ডার। দিল্লি পুলিশের বড় ভুল, বুঝতে পারেনি আন্দোলনের শক্তি, সড়কে হাজারো মানুষের ঢল। সীমান্ত ঘিরে আরও কঠোর, ভারতের নতুন পরিকল্পনা কতটা চাপে পড়বে বাংলাদেশ। চোখের বদলে চোখ, এটাই তেহরানের নীতি, যুক্তরাষ্ট্রকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। সৌদির উপর হুথিদের নৌ অবরোধ, পথ ঘোরালো চীন ও ভারতগামী তেলবাহী জাহাজ। কুয়েতে ধ্বংস মার্কিন রাডার ব্যবস্থা, ইরান দিয়েছে আরও বড় হামলার হুঁশিয়ারি। জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তি ট্রাম্পের, প্রতিশোধে 123 কোটি টাকার পুরস্কার ঘোষণা। বিশ্বকাপ উন্মাদনায় ফাঁকা অফিস, 1 মাসের আয়োজনে বিশ্ব অর্থনীতির ক্ষতি $1700 কোটি। মেটার বিরুদ্ধে এআই দিয়ে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ, ফেঁসেছেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।